আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, পরিঘাত, বঙ্কিমতা এবং সূচলতার অধ্যায় থেকে। নিম্নের উপাত্ত হতে বঙ্কিমতা স্কিউনিস বা কার্ল পিয়ারসনের বঙ্কিমতা তোমার পরীক্ষা থাকতে পারে বঙ্কিমতা নির্ণয় করো, অথবা থাকতে পারে কার্ল পিয়ারসনের বঙ্কিমতা নির্ণয় করো। যদি বঙ্কিমতা নির্ণয় করো বলে পরীক্ষায়, তাহলে আমরা দুইভাবে পারি, পরিঘাত ভিত্তিক পারি আর কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে পারি। পরিঘাত ভিত্তিক কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে পারি। তো পরিঘাত ভিত্তিক করতে পারো যদি বঙ্কিমতা উল্লেখ থাকে, আর যদি কার্ল পিয়ারসনের বঙ্কিমতা উল্লেখ থাকে তাহলে অবশ্যই কার্ল পিয়ারসনের বঙ্কিমতার সাহায্যে করতে হবে। আর যদি কার্ল পিয়ারসনের বঙ্কিমতা উল্লেখ না থাকে, শুধু থাকে যে বঙ্কিমতা নির্ণয় করো, তাও তুমি কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে পারো। বঙ্কিমতা কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে করা যাবে। যদি কার্ল পিয়ারসন শব্দের উল্লেখ নাও থাকে, তাও তুমি কার্ল পিয়ারসন সূত্রের সাহায্যে করো। আর যদি কার্ল পিয়ারসন সূত্রের সাহায্যে না করো, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা পরিঘাত ভিত্তিক করতে হবে। ওই ক্ষেত্রে তোমাকে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত ওইগুলো বের করে পরে বঙ্কিমতা বের করতে হবে। এটা আরো ঝামেলা মনে হয়। তো পরীক্ষা যদি কখনো থাকে বঙ্কিমতা নির্ণয় করো, তাহলে আমরা কার্ল পিয়ারসনের বঙ্কিমতাটা নির্ণয় করে ফেলবো। অথবা যদি উল্লেখ থাকে যে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা নির্ণয় করছে, তো পরিঘাত ভিত্তিক করবোই। আর যদি বঙ্কিমতা উল্লেখ করো অথবা কার্ল পিয়ারসনের বঙ্কিমতা নির্ণয় করো এরকম যদি থাকে, তাহলে অবশ্যই আমরা কার্ল পিয়ারসন সূত্রের সাহায্যে করে নিব। ওকে, তো কার্ল পিয়ারসনের বঙ্কিমতা নির্ণয় সূত্র দুইটা, একটা যে প্রথম বঙ্কিমতা, দ্বিতীয় বঙ্কিমতা, এই দুইটা আমাদের বের করতে হবে। যদি উল্লেখ না থাকে যে কোন বঙ্কিমতা বের করবো, আর যদি কখনো বলে দেয় যে প্রথম বঙ্কিমতা সহগ বা দ্বিতীয় বঙ্কিমতা সহগ, এরকম বলে দিলে, যেটা বলে দিলে ওইটা করবো। আর যদি বলে না দেয়, তাহলে কার্ল পিয়ারসনের বঙ্কিমতা বলতে আমরা দুইটাই করতে হবে। ঠিক আছে, প্রথম বঙ্কিমতাটা করবো এবং দ্বিতীয় বঙ্কিমতাটা করবো। তুমি যদি সূত্রের দিকে তাকাও, তাহলে দেখবে এক্স বার মাইনাস এম ও, এক্স বার মানে হচ্ছে গড়, এম ও মানে হচ্ছে কি প্রচুরক মোড, আর সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান। আবার নিচে আছে এম ই মধ্যমা, অর্থাৎ গড়, মধ্যমা, প্রচুরক এবং পরিমিত ব্যবধান। গড়, মধ্যমা, প্রচুরক এবং পরিমিত ব্যবধান। কি বলছি? গড়, মধ্যমা, প্রচুরক এবং পরিমিত ব্যবধান লাগবে কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে বঙ্কিমতা বা স্কিউনেস বা প্রতিবৈষম্য নির্ণয়ের জন্য। ওকে, আমরা যাব সমাধানে। সমাধান কি করবো? উপযুক্ত সারণী তৈরি করব। তবে সারণীটা কার কার জন্য তৈরি করবো? আমরা গড়ের জন্য, মধ্যমার জন্য, প্রচুরকের জন্য। সমাধান লিখে নেবে যে উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি। আচ্ছা, সারণীর ক্ষেত্রে গড়, যেটা গড় আমরা দুই উপায় করতে পারি, একটা হচ্ছে সরাসরি পদ্ধতি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা গড়টা এখানে প্রথমত হচ্ছে শ্রেণী, গণসংখ্যা, তারপরে এক্স লাগবে, এফ এক্স লাগবে, এফ এক্স স্কোয়ার লাগবে, আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী, এখানে শ্রেণী থাকুক, হ্যাঁ, ছাত্র সংখ্যা থাকুক, ছাত্রী সংখ্যা থাকুক, আই থাকুক, যাই থাকুক, এখানে হবে সি। আর গণসংখ্যার জায়গায় যাই থাকুক, মজুরি থাকতে পারে, হ্যাঁ, ব্যয় থাকতে পারে, এগুলো যাই থাকে সেটা হবে এফ, ফ্রিকোয়েন্সি। শ্রেণীতে সি দিবা আর গণসংখ্যাতে এফ দিবা। এরপরে আমরা কি কি কার কার সারণীতে গড়, গড় যে কোনো গড় বের করতে আমাদের এক্স লাগে। এক্স মানে হচ্ছে মধ্যবিন্দু, আর এক্স বার এখানে গাণিতিক গড়টাকে বুঝি আমরা। এক্স বার কোন গড় বুঝি? গাণিতিক গড় বুঝি, এক্স লাগে। আচ্ছা, এবার গাণিতিক গড়ের জন্য যেটা লাগে সেটা হচ্ছে এফ এক্স লাগে, কারণ আমরা জানি গাণিতিক গড়ের সূত্রটি হচ্ছে এক্স বার সমান সূত্র হচ্ছে সামেশন এফ এক্স বাই এন। যদি এফ না থাকে তাহলে সামেশন এক্স বাই এন, সরাসরি পদ্ধতিতে গাণিতিক গড়ের সূত্র। এরপর লাগবে তোমার পরিমিত ব্যবধানের জন্য এফ এক্স স্কোয়ার লাগে, এফ এক্স স্কোয়ার। ঠিক আছে, আর মধ্যমার জন্য লাগবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা হবে সিএফ, কমিউনিটি ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা সিএফ। তাহলে প্রথমত শ্রেণী, গণসংখ্যা, মধ্যবিন্দু, গড়ের জন্য এফ এক্স, পরিমিত ব্যবধানের জন্য এফ এক্স স্কোয়ার, এফ এক্স এবং এফ এক্স স্কোয়ার লাগে, আর মধ্যমার জন্য সিএফ লাগে। আমি একটু বলে দিই তোমাদের,
সিএফ মানে ক্রমজিত গণসংখ্যা স্ট্যাটিস্টিকের জগতে 4টা অঙ্ক লাগে পুরো পরিসংখ্যানে। তুমি একটা মাথায় সেট করো যে পুরো পরিসংখ্যান বইয়ের মধ্যে 4টা অঙ্কে ক্রমজিত গণসংখ্যা লাগে। একটু মাথায় নিয়ে নাও। অঙ্কে তো অনেক ধরন আছে, শত শত ধরন আছে, কোথায় লাগে কোথায় লাগে না এগুলো মনে রাখার একটা জরুরি বিষয়। সো এটা তুমি মনে রাখতে পারো, খুব সহজে তুমি করতে পারতেছো। 4টা অঙ্কে আমি এটাকে বলা হয় আমি 4 বাই মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক। আবার বলি, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক। এই 4টা অঙ্কের ক্ষেত্রে সিএফ লাগে, আর একটা চিত্রে অজীব রেখায় লাগে। আর স্ট্যাটিস্টিকের জগতে কোথাও সিএফ লাগে না। মনে থাকবে ওটা 4টা অঙ্কে কি কি? মধ্যমা, দশমক, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, আর হচ্ছে অজীব রেখা। ক্লিয়ার? ওকে। আর প্রচুরের জন্য বাড়তি কোনো কলাম লাগে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি শ্রেণী অন্তর্ভুক্ততে থাকতো, ভালো করে খেয়াল করবা, শ্রেণী যদি অন্তর্ভুক্ততে থাকে তাহলে তুমি প্রচুর বের করো আর মধ্যমা বের করো, শ্রেণীর সীমানা বের করতে হবে। শ্রেণীর সীমানা লাগে টোটাল 5টা অঙ্কে আর সকল চিত্রে। 5টা অঙ্ক কি? ওই যে 4 বাই মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এই 4টা অঙ্কে অন্তর্ভুক্ত থাকলে শ্রেণীর সীমানা লাগে। আর হচ্ছে প্রচুরকে লাগে, পরিসরে লাগে, আর হচ্ছে সকল চিত্রে অন্তর্ভুক্ত। তুমি তো অন্তর্ভুক্ত নিয়মটা জানো যে 10 থেকে 19, 20 থেকে 29, হ্যাঁ, 30 থেকে 39 এরকম যদি থাকে, উপরে শ্রেণী উচ্চ সীমা পরবর্তী শ্রেণী নিম্নসীমা না হয় তাকে অন্তর্ভুক্ত বলা হয়। উচ্চ সীমা পরবর্তী নিম্নসীমা না হয় অন্তর্ভুক্ত বলা হয়। আর যদি উপরে শ্রেণী উচ্চ সীমা পরবর্তী শ্রেণী নিম্নসীমা হয় তাকে বহির্ভূত শ্রেণী পদ্ধতি বলা হয়। তাহলে আমাদের অঙ্কটা আছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। সো শ্রেণী সীমানা বের করার প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা অগ্রসর হই। 10 থেকে 20, 20 থেকে 30, 40, 50, 60। এবার এফ এ যাও। 2, 5, 7, 6, 5। মধ্যবিন্দু হচ্ছে এক্স, দুটো যোগ করবো, 2 দ্বারা ভাগ করবো, তাহলে মধ্যবিন্দু পেয়ে যাবো। 10 আর 20 হচ্ছে 30, 2 দ্বারা ভাগ করলে সেটা হয় 15। 20 আর 30 হচ্ছে 50, 2 দ্বারা ভাগ করলে সেটা হয় 25। তারপর হবে 35, তারপর হবে 45, তারপর হবে 55। এই হচ্ছে তোমার এক্স এর মান। মধ্যবিন্দু শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে যা পাবা সেটাই শ্রেণীর মধ্যবিন্দু। ওকে, এরপর হচ্ছে এফ এক্স। এফ এক্স হচ্ছে এফ আর এক্স টা গুণ করে নিবা। এই এফ আর এক্স গুণ করে দিবা, তাহলে এফ এক্স পেয়ে যাবা। 15 2 গুণে 30, 5 25 125। হ্যাঁ, এরপর একটু দেখো, হিসাবটা মিলাই নাও। 7 × 35 245, 6 × 45 270, 55 × 5 275। এই হচ্ছে আমার এফ এক্স। আর লাগে ঘরের জন্য এফ এক্স হলে হয়। আর পরিমিত ব্যবধান সিগমা, সিগমা দ্বারা আমরা পরিমিত ব্যবধান বুঝি, ওই যে সিগমা, সিগমা দ্বারা পরিমিত ব্যবধান বুঝি। পরিমিত ব্যবধানের জন্য এফ এক্স স্কোয়ারটা লাগে। অর্থাৎ এফ এক্স স্কোয়ারকে যদি তুমি ভাঙো তাহলে এইভাবে ভাঙতে পারি আমরা, এফ এক্স × এক্স গুণ করলে এফ এক্স স্কোয়ার পাই। কেউ কিন্তু ভুলে আবার এফ এক্স এর স্কোয়ার দিয়ে দিও না। এফ এক্স এর স্কোয়ার দেওয়ার মানে হচ্ছে এফ এর স্কোয়ার এবং এক্স এর স্কোয়ার। বাট আমাদের এখানে যদি তাকাই দেখি শুধু এক্স এর স্কোয়ার আছে, এফ এর উপরে নাই। সো এই এফ এক্স এর স্কোয়ার দেওয়া যাবে না। তুমি এই এফ এক্স টাকে এক্স এর সাথে গুণ করে দিবা, তাহলে এফ এক্স স্কোয়ার পেয়ে যাবা। হ্যাঁ, এফ এক্স কে তাহলে হচ্ছে 15 29 450 25 125 25 125 3125 35 245 8575 45 270 12150 55 275 15125। ব্যাস,
এরপরে তোমরা যাবা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম মানে ধারাবাহিক, যোজিত মানে যোগ করা। ক্রম মানে ধারাবাহিক, যোজিত মানে যোগ করা। আমি ধারাবাহিকভাবে যোগ করব কাকে? গণসংখ্যাকে। এই যে গণসংখ্যাটা আছে, এই গণসংখ্যাটাকে ধারাবাহিকভাবে যোগ করব। এখানে ধারাবাহিকভাবে যোগ করা যায় দুই ভাবে। এক হচ্ছে উপর থেকে যোগ করে আসতে পারো, এরকম 2, 5, 7 এগুলো যোগ করে আসবা, অথবা নিচ থেকে যোগ করে যাবা। যদি উপর থেকে যোগ করে আসো তার নাম হয় উচ্চক্রমে, আর যদি নিচ থেকে যোগ করে যাও তার নাম হয় নিম্নক্রমে। আমরা মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এই অঙ্কগুলো যখন করি তখন শুধু আমরা উচ্চক্রমের গণসংখ্যাটা, ক্রমিক গণসংখ্যাটা বের করে থাকি। তাহলে 2, এই 2 এর সাথে যোগ হবে 5, তাহলে 7, তার সাথে যোগ হবে 7, 14, তার সাথে যোগ হবে 6, 20, তার সাথে যোগ হবে 5, 25। এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে 2, এই 2 এর সাথে 5 যোগ 7, তার সাথে 7, 14, তার সাথে 6, 20, তার সাথে 5, 25। আর হচ্ছে n, n যদি যোগ হচ্ছে, এগুলো যদি যোগ করো তাহলে তুমি কত পাচ্ছ? 25 পাবা, 25 পাবা। আর কোন কলামগুলো যোগ করবে? যে কলামগুলোতে f আছে, f আছে এখানে, এখানে f আছে, এখানে f আছে, এগুলো যোগ করলে হবে। cf তো যোগ করতে হয় না। এই তাহলে আমাদের যেটা দরকার, সামেশন fx টা দরকার, আর হচ্ছে সামেশন fx স্কয়ারটা দরকার। আমি কিন্তু আবার বলে নিচ্ছি, এই অঙ্ক, এই অধ্যায়ে পরিঘাত বঙ্কিমতা সচলতা, এই অধ্যায়টা করার আগে অবশ্যই আমি আবারও অবশ্যই বলতেছি, তুমি কেন্দ্রীয় প্রবণতা বিস্তার পরিমাপ ভালোভাবে করে তারপরে এই অঙ্কে আসবা। কেন্দ্রীয় প্রবণতা এবং বিস্তার পরিমাপ, বিশেষ করে কেন্দ্রীয় প্রবণতার গড়, মধ্যমা, প্রচুরক, বিশেষ করে কেন্দ্রীয় প্রবণতার গড়, মধ্যমা, প্রচুরক, যেগুলো আমি আগের অধ্যায়ে কেন্দ্রীয় প্রবণতা খুব সুন্দর করে বিস্তারিত, খুবই চমৎকার করে ব্যাখ্যা করছি। এবং বিস্তার পরিমাপে তুমি ভেদাঙ্ক, তারপর হচ্ছে পরিমিতি ব্যবধান অবশ্যই শিখে পরে এই অধ্যায়টা করো। এখন তুমি fx গুলো যোগ করো। 30, 125, 245, 270, 275 আর 945। আর পরে দেখো 450, 3125, 8575, 12150, 15125, 39425, 39425। ওকে, এবার তুমি ধাপে ধাপে যাও, কি নির্ণয় করবা? আমরা শুরুতে গড়, মধ্যমা, প্রচুরক এবং পরিমিতি ব্যবধান এই 4টা মান বের করে পরে শুধু কার্ল পিয়ারসন সূত্রের মধ্যে 4টা মান বসাই দিব, আমরা বঙ্কিমতার মান পেয়ে যাব। তো শুরু করি। শুরুতে লিখবে গড় নির্ণয়। গড় নির্ণয় শুধু লিখবা যে আমরা জানি গাণিতিক গড়, আমরা জানি গাণিতিক গড় x বার সমান সামেশন fx বাই n। তাহলে সামেশন fx এর মান হচ্ছে 945 আর n এর মান হচ্ছে 25। তুমি যদি 945 কে 25 দিয়ে ভাগ করো, আহ 37.8, 945 কে n এর মান 25 দিয়ে ভাগ করলে 37.8, এটা হচ্ছে গড় নির্ণয়। এরপরে যাবো আমরা মধ্যমা নির্ণয়। আমি গড় নির্ণয়ের অ্যান্সারটা একটু পাশে লিখে রাখি যেন পরবর্তী মানটা বসাতে পারি। x বার পাইছি আমরা 37.8, গেল গড় নির্ণয়। এরপরে করবো আমরা মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয়, মধ্যমাকে প্রকাশ করি আমরা এমি দ্বারা, তাই না? এখন মধ্যমা নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে মধ্যমা শ্রেণী বের করতে হয়। মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এবং প্রচুরক। কি বললাম? মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এবং প্রচুরক। এই 5টা অঙ্কের ক্ষেত্রে তোমাকে শ্রেণী বের করতে হয়, আর কোনো অঙ্কের শ্রেণী লাগে না।
ঠিক আছে, মধ্যমা শ্রেণী যা বের করবে তার শ্রেণীটা লাগে শুধুমাত্র কয়টা অঙ্কে? 5টা অঙ্কে। মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এবং হচ্ছে প্রচুরক। তো শ্রেণী বের করার উপায় হচ্ছে এখানে n/2, যদি চতুর্থক পড়ো n/4, হ্যাঁ, যদি দশমক পড়ো নিচে 10, শতমক পড়লে নিচে 100। তাহলে n এর 25 2 দিয়ে ভাগ করো 12.5। এই মানটি সিএফ সারণীর কার অন্তর্গত দেখবো? এই 12.5 সিএফ সারণীর কার অন্তর্গত? অর্থাৎ 12.5 এর পরের মানটা কত তার ভিতরে অন্তর্ভুক্ত। 12.5 এর পরের মান কত? 14। এই 12.5 14 এর ভিতরে আছে। 2 বলতে 0 থেকে 2 বুঝি, 7 বলতে 2 এর পর থেকে 7, 14 বলতে 7 এর পর থেকে 14 বুঝি। তার মানে 12.5 কোথায় আছে? সাথে আছে না 14তে? অবশ্যই 14তে আছে। তাহলে 12.5, এখানে যে মানটা পাবা এই মানের পরের মানটা নিবা, অথবা এই মানটা যদি সরাসরি থাকে তো থাকলোই, যদি সরাসরি না থাকে তাহলে এই মানের পরের মানটা নিবা। তাহলে 12.5 এর পরে যে সর্বোচ্চ মানটা হবে সেটা কত? 14 আছে। 12.5 এর কাছাকাছি সবচেয়ে বড় মান যেটা 14। তাহলে 12.5 এই মানটা সিএফ সারণী 14 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী 30 থেকে 40। এর বিপরীতে শ্রেণী 30 থেকে 40। অতএব মধ্যমা শ্রেণী 30 থেকে 40। শ্রেণী n/2 25 কে 2 দিয়ে ভাগ করে 12.5 এই মানটি সিএফ সারণী 14 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী 30 থেকে 40, অতএব মধ্যমা শ্রেণী 30 থেকে 40। অর্থাৎ 14 যে শ্রেণীতে আছে ওইটি হবে মধ্যমা শ্রেণী। 14 যে শ্রেণীতে আছে এটা হবে মধ্যমা শ্রেণী। এই হচ্ছে মধ্যমা শ্রেণী। এর বিপরীতে এই মানটি সিএফ সারণীর 14 এর অন্তর্গত। এর বিপরীতে শ্রেণী হচ্ছে 30 থেকে 40, অতএব মধ্যমা শ্রেণী 30 থেকে 40। এবার লিখবো যে আমরা জানি মধ্যমা মধ্যমাকে প্রকাশ করি আমরা এম দ্বারা প্রকাশ করি দ্বারা। আমরা জানি মধ্যমা সূত্র হচ্ছে এলন প্লাস n/2 মাইনাস এর এফসি বাই এফএম ইন্টু সি। এটা হচ্ছে মধ্যমা সূত্র, এলন প্লাস n/2 মাইনাস এফসি বাই এফএম ইন্টু সি। তাহলে এলন হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, সেটা কত? 30। এলন মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা 30। আর n/2, এখানে n/2 আমরা পাইছি সেটা হচ্ছে 12.5। n/2 এর মানে এখানে আমাদের জন্য রেডি আছে 12.5। এফসি মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিক গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণী হচ্ছে মধ্যমা শ্রেণী তার পূর্ব শ্রেণী। মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা সেটা হচ্ছে এফসি। মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা সেটা হচ্ছে এফসি। তাহলে আমি এই এখানে এফসি 7। আর তোমরা যদি চাও এখানে এফসি ভাবে দিয়ে নিতে পারো, ইকুয়াল টু দিয়ে এখানে এফসি দিতে পারো, অসুবিধা নেই। এরপর হচ্ছে এফএম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এফএম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা সেটা কত? সেটাও 7। আর সি হচ্ছে মধ্যমা শ্রেণী ব্যবধান। এই যে মধ্যমা শ্রেণী, এই শ্রেণীতে ব্যবধানটা কত? এখানে 10 আছে। কোথাও 10, 15, 20 যাই থাকুক, এক শ্রেণীতে এক থাকুক, কোনো প্রবলেম নাই। তুমি শুধু দেখবা যে তুমি মধ্যমা শ্রেণী যেটা বের করছো ওই শ্রেণীতে ব্যবধান কত। মধ্যমা শ্রেণীতে ব্যবধান 10, তাহলে আমি এখানে 10 লিখে দেব। এইবার তুমি হিসাব করে দাও, তাহলে তুমি মধ্যমাটা পেয়ে যাবা। তাহলে এখন হচ্ছে 30 যোগ 12.5 থেকে 7 যদি বাদ দাও তাহলে 5.5 7 10, তাহলে 30 যোগ 12.5 থেকে 7 বাদ দিলে 5.5, তাহলে 5.5 কে আমি 10 দ্বারা গুণ করবো, ভাগ করবো 7 দিয়ে। 7.86 তাহলে 37.86। 37.86 হচ্ছে কার মান? মধ্যমার মান। মধ্যমার মান পাইছি আমরা 37.86।
তাহলে আমি এখন লিখে নিতে পারি যে মধ্যমার যেটা পাইছি ME সমান 37.86। মধ্যম গড় পাইলাম, মধ্যমা পাইলাম। এরপরে যাব আমরা প্রচুরকে। ঠিক সেম আমরা একটু লিখে নিতে পারি ইচ্ছা করলে যে প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়। তো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে শুরুতে প্রচুরক শ্রেণী বের করতে হয়। প্রচুরক শ্রেণী বের করতে হয়। তাই প্রচুরক শ্রেণী বের করবো আমরা এইভাবে যে প্রদত্ত পাত্রে গণসংখ্যার সর্বোচ্চ মান, প্রদত্ত পাত্রে গণসংখ্যার সর্বোচ্চ মান সেভেন। প্রদত্ত পাত্রে গণসংখ্যার সর্বোচ্চ মান 7। প্রচুরক আরেকটা নাম হচ্ছে তোমরা জানো সংখ্যা গুরু। প্রচুরক আরেকটা নাম হচ্ছে সংখ্যা গুরু, দ্যাটস মিন সংখ্যাদের বস। তাহলে প্রদত্ত পাত্রে গণসংখ্যার সর্বোচ্চ মান 7। এই সর্বোচ্চ মান 7 এর বিপরীতে শ্রেণী যত 30 থেকে 40, সর্বোচ্চ মান 7 এর বিপরীতে শ্রেণী 30 থেকে, এর বিপরীতে শ্রেণী কত 30 থেকে 40। অতএব প্রচুরক শ্রেণী থেকে 40। অতএব প্রচুরক শ্রেণী 30 থেকে 40। প্রচুরক শ্রেণী 30 থেকে 40। ব্যাস, প্রচুরক শ্রেণী বের করছি। এবার প্রচুরকের সূত্রটাকে আমরা প্রচুরকে বের করে নেব। দেখবো এখন যে আমরা জানি, অর্থাৎ প্রচুরক শ্রেণীটা হয় গণসংখ্যার সর্বোচ্চ মানের বিপরীতে। আমরা জানি প্রচুরক MO সূত্র হচ্ছে ln প্লাস f1 minus f0 2 f1 f0 f2 into c। আমরা জানি প্রচুরক M সমান ln প্লাস f1 minus f0 2 into c আর নিচে 2f1 minus f0 minus f2। তো এবার হিসাব করো L1 ln হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। lnটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ওই সময় 30 যেমন নিম্ন সীমা ছিল, এখন lnটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে কত 30। এখানে দেখো ln প্রচুরক মধ্যম শ্রেণীর নিম্ন সীমা ছিল, তাহলে 30 প্লাস f1 প্রচুরক শ্রেণী বরাবর যে গণসংখ্যা সেটা হচ্ছে f1, উপরটা হচ্ছে f0 আর পরটা হচ্ছে f2। প্রচুরক শ্রেণী বরাবর যে গণসংখ্যা, প্রচুরক শ্রেণী বরাবর, এই যে প্রচুরক শ্রেণী বরাবর যে গণসংখ্যা সেটা হচ্ছে f1 আর হচ্ছে প্রচুরক শ্রেণী উপরের শ্রেণীর যে গণসংখ্যা সেটা হচ্ছে f0, সেটা কত 5। তাহলে এখন হচ্ছে 2 7 আর 2 into 7 f0 5 আর f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, c হচ্ছে শ্রেণী ব্যবধান। খেয়াল করো সবাই, ln প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আমি f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, f0 প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর গণসংখ্যা, f2 প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর c হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। আমি মানগুলো বসাইলাম। এবার হিসাব করে দেখো কি আসে। তাহলে কি আসতেছে এখানে, তিরিশ প্লাস, যদি হিসাব করি 7 থেকে 2 চলে গেলে সেটা 7 থেকে 5 চলে গেলে 2 হয়, 2 এর সাথে 10 যোগ করলে 20 হয়। 7 থেকে 2 5 চলে গেলে 2 হয়, 2 এর সাথে 10 যোগ করলে 20 হয়, 10 গুণ করলে 20 হয়। আর সাধারণ 14 থেকে 11 চলে যাবে, তাহলে 3, 14 থেকে 11 চলে গেলে 3 হয়। তাহলে এখানে 30 যোগ 3 6 18, 2 থাকে 6 7, 36.67, 36.67, 36.67। এই প্রচুরকের মান পাইছি আমরা 36.67। এখন হিসাব করলে 36.67 পাইছি আমরা। ওকে,
তুমি এখানে লিখতে পারো যে প্রচুর যে মানটা পাইছি 36.67, MO 36.67। ওকে, তাহলে গেল গড়, মধ্যমা, প্রচুরক, আর হচ্ছে এখন পরিমিত ব্যবধান। এখন পরিমিত ব্যবধানটা করে নিব। আমরা একটু লিখে নেব যে পরিমিত ব্যবধান নির্ণয়। সামেশন fx স্কয়ার বাই n fx বাই n হোল স্কয়ার। তাহলে সামেশন fx স্কয়ার কত? 3925 আর n এর মান 25। সামেশন fx 945, n এর মান 25। তাহলে এখন ভাগ করো 39,425 ভাগ করবো 25 দিয়ে। 1577, 945 ভাগ করবা 25 দিয়ে, 37.8, তারপর স্কয়ার দিয়ে দিবা। 1428.4 বিয়োগ করবা। 1577 বিয়োগ 1428.84, 148.16 রোড করে দিবা 12.17। এই হচ্ছে পরিমিত ব্যবধান। তাহলে আমরা এখানে পরিমিত ব্যবধানটা লিখে নেই, সিগমা সমান 12.17। ওকে, এখন আমরা কার্ল পিয়ারসন বঙ্কিমতা নির্ণয় করব। প্রথম বঙ্কিমতা, দ্বিতীয় বঙ্কিমতা। কার্ল পিয়ারসন বঙ্কিমতা দুইটা লিখে দিব। অতএব কার্ল পিয়ারসনের প্রথম বঙ্কিমতা SK1 x বার মাইনাসের MO বাই সিগমা, x বার 37.8, MO 36.67, সিগমা 12.17। তাহলে তুমি এখন বিয়োগ করো 37.8 বিয়োগ 36.67, 1.13 ভাগ করবো 12.17 দিয়ে, 12.17, 0.09। কার্ল পিয়ারসন প্রথম বঙ্কিমতা পাইছি আমরা 0.09। আর যদি ওই মন্তব্য করতে চাও, যেহেতু মন্তব্য বলছে, মন্তব্য যেহেতু SK1 সমান 0.09, এটা কিছু শূন্য সমান না শূন্য থেকে বড়? শূন্য থেকে বড়, > 0। সেহেতু নিবেশনটি দেখো, যদি SK টা শূন্য থেকে বড় হয় তাহলে ধনাত্মক বা ডানে বঙ্কিম হয়, যদি শূন্য থেকে ছোট হয় ঋণাত্মক বা বামে বঙ্কিম হয়, আর যদি শূন্য সমান হয় তো সুষম বঙ্কিম হয়। নিবেশনটি ধনাত্মক বা ডানে বঙ্কিম, ব্যাস। এ হচ্ছে কার্ল পিয়ারসনের প্রথম বঙ্কিমতা। এবার যাবো আমরা দ্বিতীয় বঙ্কিমতায়। অতএব কার্ল পিয়ারসন আবার কার্ল পিয়ারসনের দ্বিতীয় বঙ্কিমতা SK2,
দ্বিতীয় বঙ্কিমতা এসকে টু, সূত্রটা লিখে নিব আমরা, 3 ইন্টু এক্স বার মাইনাসের এম ই, কার্ল পিয়ারসনের দ্বিতীয় বঙ্কিমতা, বাই সিগমা 3 আর এক্স বারের মান হচ্ছে 37.8, আর এম ই হচ্ছে 37.86, 12.17। তাহলে যদি এখানে হিসেব করো, একবার হিসেব করে ফেলো, 3 ব্র্যাকেট 37.8 মাইনাস 37.86 মাইনাসের 0.18, এটা হচ্ছে 12.17, ভাগ করবো আমরা 12.17 দিয়ে, মাইনাসের 0.015। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস চলে আসছে, তাহলে লিখবো মন্তব্য, যেহেতু SK2, এখানে SK1 SK2 SKB কোনো সমস্যা নেই, সব মন্তব্য তাই হবে। এখানে SK বলতে আমরা SK1 2 SKB সব বুঝি, ঠিক আছে। যেহেতু SKB সমান মাইনাসের 0.15 লেস দেন 0, এটা কিন্তু 0 থেকে ছোট, যেহেতু মাইনাসে চলে আসছে, সেহেতু নিবেশনটি মাইনাস আসলে বামে বঙ্কিম হয়, বামে বা ঋণাত্মক বঙ্কিম, এটি লেখো, ঋণাত্মক বঙ্কিম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি এই ধরনের একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই বাসায় করে নিবা, ঠিক আছে। আর আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো, হোমওয়ার্কটা উঠায় নাও। এখানে হবে দৈনিক মজুরি, যাই থাকুক তোমরা সি ধরবা, ঠিক আছে। এখন হচ্ছে শ্রমিক সংখ্যা, যাই থাকুক তুমি অ্যাপ ধরবা। টোটাল 8টা হবে। আর অঙ্কটা আসছে অ্যানিও 2007 সালে, অ্যানিও 2007 সালে, ঠিক সেম। আগের অঙ্কটা করে পরে অঙ্কটা তোমরা করে নিবা। 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 35 থেকে 50। আর মানগুলো হচ্ছে 8, 16, 30, 45, 62, 32, 15 আর হচ্ছে 6, ঠিক আছে। এটা থেকে তুমি কার্ল পিয়ারসন 2টা বঙ্কিমতা বের করে নিবা। তো ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।